যানজট এড়িয়ে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যেতে তৈরি হচ্ছে কৌশলগত এই সড়ক, যার নাম ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। যেন বাংলাদেশ নয়, অন্য কোনো উন্নত দেশের বিশ্বমানের রাস্তা। দুই পাশে সবুজের সমারোহ, বাতাসের করতালি এই পথের সাথে মিতালি করে বাঁচে। জানান দেয় লোকালয় থেকে দূরে এই নির্জন পথ অচিরেই এক ব্যস্ত জনপদ গড়ার আয়োজন করতে যাচ্ছে। আজকের প্রতিবেদনে তুলে ধরব কতটা অগ্রগতি হলো এই প্রকল্পের, এখনও কি কাজ বাকি, এবং যখন পুরো কাজ শেষ হবে তখন কিভাবে এই প্রকল্পটি রাজধানী এবং এর আশপাশের জেলার যোগাযোগ ব্যবস্থাকে আমূল বদলে দেবে। আমাদের সাথে থাকুন, আমি মাহমুদ শাওন আছি আপনাদের সাথে। ঢাকা থেকে পূর্বাচল ৩০০ ফিট সড়ক ধরে আমরা ছুটছি। গন্তব্য দেশের সবচেয়ে কৌশলগত সড়কগুলোর একটি, ঢাকা বাইপাসের দিকে। আজ আমরা যে প্রকল্পে যাচ্ছি অর্থাৎ ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে, তার অগ্রগতি জানব। আর আজকে আমরা আছি দুই ভাই। রাইত ভাই হচ্ছে সেই বিখ্যাত রাইত বিডি চ্যানেলের ওনার বা ক্রিয়েটর। ঢাকার কুড়িল থেকে শুরু হয়ে পূর্বাচলের এই সড়কটি যেখানে শেষ হওয়ার কথা সেটাই ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে ঢাকা বাইপাস যেন আরও আগেই শুরু হচ্ছে। পূর্বাচল ৩০০ ফিট নান্দনিক সড়কটির একটি অংশ ভেঙে সেখানে তৈরি করা হচ্ছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের একটি টোল প্লাজা। অর্থাৎ রাজধানী থেকে আসা কোনো যানবাহন যদি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ব্যবহার করে নারায়ণগঞ্জ, সিলেট বা চট্টগ্রাম যেতে চায় তাহলে এই প্লাজায় নির্ধারিত টোল পরিশোধ করতে হবে। আর যদি বাইপাস এক্সপ্রেসওয়েতে উঠতে না চায় অথবা গাজীপুর বা ময়মনসিংহ কিংবা উত্তরবঙ্গের দিকে যেতে চায় তাহলে বাঁয়ের এই সার্ভিস লেন ধরে যেতে হবে। আমরা সার্ভিস লেন ধরে গাজীপুরের দিকে একটু এগোতে চাই, কারণ এখন পর্যন্ত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের কাজের সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে এদিকেই। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি রাজধানীর পূর্ব পাশে অবস্থিত। রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার বিকল্প এক ব্যবস্থা হিসেবে এটি উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলকে দক্ষিণ পূর্বের সঙ্গে যুক্ত করছে। সেই গাজীপুরের নাওজুড়ি থেকে শুরু করে ভোগড়া, মীরের বাজার হয়ে এই সড়কটি চলে এসেছে। মূলত এখন পর্যন্ত এইসব এলাকার ২০ কিলোমিটার পর্যন্ত এক্সপ্রেসওয়ে ও সার্ভিস লেনের কাজ শেষ হয়েছে এবং টোলের বিনিময়ে সে পথে চলাচল করা যাচ্ছে। কিন্তু বাকি ২৮ কিলোমিটারের কি অবস্থা, এটাও আমরা দেখতে চাই এবং দেখাতে চাই। এজন্য আমাদের যেতে হবে দক্ষিণ পূর্ব দিকে। সার্ভিস লেন ধরে এগোলে মাঝে মাঝেই দেখা মিলবে আন্ডারপাস। এসব আন্ডারপাসের কোনোটি বেশ ছোট বা অপ্রশস্ত, প্রবেশ ও বের হওয়ার মুখে ঝুঁকিপূর্ণ বলেও মনে হয়েছে। যা হোক, আমরা ছুটছি এবার কাঞ্চন ব্রিজের দিকে। এই সড়কটি যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় সড়কটিতে চলাচলকারী যানবাহনগুলো দেখলে। মাঝে মাঝেই কন্টেইনার ট্রাক বা মাল বোঝাই বড় ট্রাক এই সড়ক ব্যবহার করছে। ধুলোয় ধূসর পরিবেশে মাঝে মাঝেই থমকে যেতে হচ্ছে যানজটের কারণে। ড্রোন উড়িয়ে দেখা গেল এই যানজটের নেপথ্যে আছে সেই আন্ডারপাসগুলো। ছোট সরু আন্ডারপাস দিয়ে এক পাশের যান অন্য পাশে যাওয়া আসার কারণে সার্ভিস লেন মাঝে মাঝেই স্থবির হয়ে যায় এবং এই যানজটের হাত থেকে বাঁচতেই মানুষ মূল এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে চাইবে। শীতলক্ষ্যা এখন আরও গর্বিত, কারণ তার বুকে পাশাপাশি দুই সেতু। পুরনো কাঞ্চন সেতুর পাশে আরেকটি সেতু তৈরি হয়েছে, ফলে ৮ লেন হয়ে গেছে এই সেতু, যার একটি অংশ যানবাহন চলাচলের জন্য খুলেও দেওয়া হয়েছে। সেতুটির মাঝের ৪ লেন হবে এক্সপ্রেসওয়ের অংশ। এদিকে এক্সপ্রেসওয়ের কাজ চলছে পুরো দমে। কোথাও মাটি ভরাট করার কাজ শেষ পর্যায়ে, আবার কোথাও ঢালাইয়ের কাজও শেষ হয়েছে। এক্সপ্রেসওয়ের দুই পাশে এভাবে বেড়া দেওয়া হয়েছে যাতে কোনো মানুষ লাফিয়ে রাস্তা পার হতে না পারে।
অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে দেওয়াল টপকে রাস্তা পার হন। এটা আমরা অন্যান্য এক্সপ্রেসওয়েতে প্রায়ই দেখি। আর এই ঝুঁকিপূর্ণ পারাপার বন্ধ করতেই কাঁটাতারের ব্যবস্থা। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের ইতিহাসে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপির সবচেয়ে বড় এই প্রকল্পটি নেওয়া হয়, যার প্রধান উদ্দেশ্য রাজধানীর ভেতর যানজটের চাপ কমানো এবং দূরপাল্লার যানবাহনের চলাচল সহজ করা। 48 কিলোমিটার দীর্ঘ এই পথটি শুধু একটি সড়ক নয়, এটি পণ্য পরিবহন, ট্রাফিক মানচিত্র এবং সার্বিকভাবে বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্প বলে। বিশেষ করে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি সেসব এলাকাকে যুক্ত করছে যা শিল্পাঞ্চলের মধ্যে পড়েছে। গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এসব শিল্পাঞ্চলের মালবাহী ভারী যানবাহন দেশের প্রধান বন্দর চট্টগ্রামে ছুটে যায়, আবার আমদানিকৃত পণ্য নিয়ে ফিরে আসে। ফলে সেই দীর্ঘ পথের যানকে রাজধানীর ভিড়ে প্রায় পড়তে হয় এবং যার ভোগান্তির শিকার হয় রাজধানীতে বসবাসকারী মানুষ। এই এক্সপ্রেসওয়ে সেই 4 ঘন্টার সময়কে 40 মিনিটে নামিয়ে আনছে। সড়কের মতো বড় অবকাঠামো যে কোনো এলাকার চেহারা বদলে দিতে পারে। একসময় যে জায়গাগুলো ছিল একেবারে বিরান, জনমানবহীন, এখন সেখানে গড়ে উঠছে নতুন নতুন শহর এবং শিল্প কারখানা গড়ে ওঠার পাশাপাশি মানুষের কর্মচাঞ্চল্যে ব্যস্ত হয়ে উঠছে। এই যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি সেটি মূলত আসিয়ান হোমস লিমিটেডের একটি বিশাল আবাসিক এলাকা এখানে গড়ে উঠছে। এক পাশে রয়েছে ডুপ্লেক্স টাউন আর অন্য পাশে আসিয়ান হোমস লিমিটেডের একটি আবাসন প্রকল্প। সব মিলিয়ে বোঝা যায় যে ধীরে ধীরে নারায়ণগঞ্জের এই অঞ্চল ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েকে ঘিরে আমূল বদলে যাওয়ার পথে রয়েছে। এশিয়ান টাউন ছাড়াও পূর্বাচল নিউ টাউন প্রকল্প, জলশিরি আবাসন প্রকল্প এই এক্সপ্রেসওয়ের আশপাশেই রয়েছে। এছাড়া গ্রিন ইউনিভার্সিটি সহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসও দৃশ্যমান হতে শুরু করেছে এখানে। আর 2500 জাপান অর্থনৈতিক অঞ্চল তো বিশাল বিনিয়োগ ও কর্মসংস্থানের পথ খুলে রেখেছে। এই সব কিছুর কেন্দ্রে রয়েছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে, যা পূর্ব ঢাকায় নতুন নগর করিডোর তৈরিতে ভূমিকা রাখছে। দক্ষিণ দিকে আমরা এগোতে থাকি। কিছুদূর পরপরই অগ্রগতির চিত্র ভালোভাবে ফুটে ওঠে এবং নারায়ণগঞ্জে রূপগঞ্জের ভুলতা ফ্লাইওভার পর্যন্ত ঢাকা বাইপাস প্রকল্পে দেখা যাচ্ছে মূল এক্সপ্রেসওয়ের কাজ কোথাও বেশ ভালোই অগ্রগতি হয়েছে, আবার কোনো কোনো জায়গায় সার্ভিস লেনের কাজ ভালো হয়েছে। এই প্রকল্পের কাজ 2025 সালে শেষ হওয়ার কথা ছিল। সবশেষ চলতি বছরের জুনে এর কাজ শেষ করার কথা রয়েছে, কিন্তু সরেজমিনে ঘুরে দেখেছি সেটি সম্ভব নয়। চলতি বছরও হয়তো এই প্রকল্পের কাজ শেষ নাও হতে পারে, সেক্ষেত্রে হয়তো সময় আরও বাড়ানো হতে পারে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে শুধু একটি অবকাঠামো নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থার একটি পরীক্ষা। এই সড়কটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি দেশের 4টি জাতীয় মহাসড়ককে একসঙ্গে যুক্ত করছে। N1 ঢাকা চট্টগ্রাম করিডোর, N2 ঢাকা সিলেট করিডোর, N3 ঢাকা ময়মনসিংহ করিডোর এবং N4 ঢাকা টাঙ্গাইল উত্তরবঙ্গ করিডোর। এছাড়া এই সড়ক এশিয়ান হাইওয়ের অংশ। দর্শক, ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নিয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের জানাতে পারেন। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।